শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ। আজ প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা। বাংলাদেশের উপর চাপ বাড়াতেই পুশিন করছে ভারত। মত বিশ্লেষকদের উস্কানিতে পা না দিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ, সীমান্তে সতর্ক অবস্থান থাকার পরামর্শ। আমার আপনার সাথে কোনো বিষয়ে কথা বলার আসলে অধিকার নেই। ডাক্তারের সাথে ওই যে যারা কাজ করে জোর করে 1000 টাকা নিচ্ছে। এই আপনি রাখেন, বন্ধ করেন না করলে। টিকিটের দাম 3 টাকা, নেওয়া হচ্ছে 200 করে। সরকারি হাসপাতালে বসে ব্যক্তিগত চেম্বার চালান চিকিৎসক। অব্যবস্থাপনায় জর্জরিত বরিশালের উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা। ডাকসু নির্বাচনের 11টি ধাপের 8টি সম্পন্ন করেছে প্রশাসন। চলছে কমিশন গঠনের প্রক্রিয়া। ভোটের আগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের বিষয়ে সুরাহার দাবি ছাত্র দলের। এবং সুভাদ্রাখালে প্রাণ ফেরাতে জুনে শুরু 317 কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে সেনাবাহিনী, জানালেন পরিবেশ উপদেষ্টা। বর্ষার আগেই রাজধানীতে জলজট কমানোর আশা। সময় সংবাদের সঙ্গে আছে আমি জান্নাতুল দোলনা। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত শেষ হয়েছে। সোমবার এ বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক ব্রিফিং করবে প্রসিকিউশন। শুক্রবার এক ফেসবুক পোস্টে পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হবে। প্রথমে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। শেখ হাসিনার মামলায় বলা চলে যে এ মাসেই আনুষ্ঠানিক বিচার শুরু হবে জুলাই গণহত্যার মামলায়। এবং শুধু শেখ হাসিনা নয়, এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনেরও বিচার এই মাসেই শুরু হবে। আজকে এ বিষয়ে তদন্ত রিপোর্ট প্রসিকিউশনে জমা দেওয়ার কথা রয়েছে। আমরা দেখেছি বা আমরা জানি বা আমাদেরকে জানানো হয়েছে যে আজকে দুপুর 1টায় প্রসিকিউশনের তরফ থেকে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের তদন্ত রিপোর্ট বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে কথা বলবেন চিফ প্রসিকিউটর। এবং চিফ প্রসিকিউটর যেটি জানিয়েছেন যে এরই মধ্যে এই মামলার তদন্ত শেষ হয়েছে, কিছুক্ষণের মধ্যেই তারা হয়তো তদন্ত সংস্থার কাছ থেকে আনুষ্ঠানিক যে প্রতিবেদন সেটি তারা হাতে পাবেন এবং দুপুরে সাংবাদিকদের ব্রিফ করবেন। শেখ হাসিনার বিরুদ্ধে মোটামুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন রয়েছে, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে দায়। সারা দেশে 1400-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে, প্রায় 30,000 মানুষকে আহত করা হয়েছে এই জুলাই আগস্টের আন্দোলনে, 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। এই সবগুলোরই অপরাধের দায় কিন্তু শেখ হাসিনাকে নিতে হবে এবং তদন্তে তারই প্রমাণ পেয়েছে, এমনটি কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করেছেন এবং সেজন্যও তাকে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ে অভিযুক্ত করা হচ্ছে। এবং একই সঙ্গে চৌধুরী আবদুল্লাহ আল মামুন, আইন শৃঙ্খলা বাহিনী যে ধরনের নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এবং ছাত্র জনতাকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে নির্বিচারে আন্দোলন দমনের নামে, সেই চৌধুরী আবদুল্লাহ আল মামুন যে কমান্ড মাঠ পর্যায়ে দিয়েছেন সেই সমস্ত তথ্য প্রমাণও কিন্তু প্রসিকিউশন বা তদন্ত সংস্থা জব্দ করেছে এবং সে কারণে কিন্তু তাকে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। শুরুতে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও আমরা পরবর্তী দেখেছি যে তারা কৌশল পরিবর্তন করে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকেও শেখ হাসিনার সঙ্গে যুক্ত করা হয়েছে। আর যেটি বলে রাখি যে আজকে আরেকটি মামলার শুনানি হওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেটি হচ্ছে যে উত্তরাতে 200 মানুষকে, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল জুলাই আগস্টের আন্দোলনের সময়। সেই মামলার তদন্ত রিপোর্ট দাখিলেরও দিন ধার্য রয়েছে। আমরা এই মামলার যারা আসামি গ্রেফতার রয়েছে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। একই সঙ্গে 2013 সালের 5
5ই মে হেফাজতের সমাবেশে যে ধরনের গণহত্যা চালানো হয়েছিল, যে অভিযোগগুলো ট্রাইব্যুনালে জমা পড়েছিল, সেই মামলার তদন্ত রিপোর্টও আজকে দাখিল করার দিন ধার্য রয়েছে। অর্থাৎ দুটি মামলা শুনানির দিন ধার্য রয়েছে এবং একটি মামলা শেখ হাসিনার যে মামলা, যেটি মূল মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, সেই মামলার তদন্ত রিপোর্ট আজকে দাখিল করার দিন ধার্য রয়েছে। এবং আমরা যতটুকু জানি বা আমাদেরকে যতটুকু জানানো হয়েছে যে দুপুরের মধ্যে তদন্ত রিপোর্টটি প্রসিকিউশন হাতে পাবে এবং দুপুর 1টার দিকে আনুষ্ঠানিকভাবে প্রসিকিউশনের তরফ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে জানানো হবে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। আওয়ামী লীগের নিবন্ধন ইস্যুতে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে ইসিতে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু, সরাসরি যাচ্ছি তার কাছে। জানেন যে গত শনিবার রাতে যেহেতু সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য যে নির্দেশনা দিয়েছে সরকার, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশন বৈঠকে বসেছে। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে বাকি যে নির্বাচন কমিশনাররা রয়েছেন, একই সাথে সচিব মহোদয়, তারা একসাথে এই মুহূর্তে বসেছেন নির্বাচন কমিশনে। কারণ যদিও সরকার মাত্র নির্দেশনা দিয়েছে, এখনও কিন্তু সেটি গেজেট হয়নি। আর সরকারের পক্ষ থেকে এই ধরনের নির্দেশনার পর যদি গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের আসলে কিছুই করার থাকবে না। তারপরেও তারা আইন ঘাটছেন এবং বসে আলোচনা করছেন যে সরকারের যদি গেজেট প্রকাশের পরেই হয়তো নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের রাজনৈতিক দলের যে নিবন্ধন, সেই নিবন্ধনের বিষয় নিয়ে। কারণ যে জানেন যে আরপিওতে গণপ্রতিনিধিত্ব আদেশ 90-এর জ ধারায় বলা আছে যে কোনো রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ ঘোষণা করে সরকার, সেক্ষেত্রে তার নিবন্ধনও বাতিল হবে। আর যেহেতু একটি রাজনৈতিক দলের নিবন্ধন দিয়ে থাকে নির্বাচন কমিশন, সেক্ষেত্রে কিন্তু সেই দলের নিবন্ধনও দলের নাম দিয়ে গেজেট প্রকাশ করে কিন্তু দলের নিবন্ধন বাতিল করতে হবে নির্বাচন কমিশনকেই। এটি নিয়ে আসলে মূলত কমিশন তারা অনানুষ্ঠানিক একটি বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে। এটি নিয়ে হয়তো আলোচনা করবেন, তারা আলোচনা করে যে কে সিদ্ধান্ত নেবেন এবং সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন। এর আগেও কিন্তু কারণ যেহেতু আইনেই বলা আছে, আর সরকার যেহেতু বলেছে যে দলের কার্যক্রম বন্ধ করতে, এখন এটি নিয়েই বসেছে। আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে যে নির্বাচন কমিশন গেজেটের অপেক্ষার পরে বা গেজেট পাওয়ার পরে নির্বাচন কমিশন কী ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, তারপরে আপনাদের জানাতে পারবো। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশন থেকে। বাংলাদেশের ওপর চাপ বাড়াতে ভারত পুশিন করছে বলে মনে করেন সাবেক কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। কোনো উস্কানিতে পা না দিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর ওপর জোর দেন তারা। পাশাপাশি সীমান্ত নিরাপত্তায় আরও সতর্ক অবস্থান থাকতে পরামর্শ দেন বিশ্লেষকরা। সানভীর উপলের রিপোর্ট। চলতি মাসের শুরু থেকেই বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দফায় দফায় পুশিনের ঘটনা ঘটাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই সংখ্যা অন্তত 200-র বেশি। জানা গেছে এদের মধ্যে বাংলাদেশি, ভারতীয় নাগরিক সহ রোহিঙ্গাও আছে। এরই মধ্যে পুশিন না করে বাংলাদেশি নাগরিক হলে যথাযথ প্রক্রিয়া মেনে হস্তান্তর করার বার্তা দিয়েছে ঢাকা। তারপরও থেমে থাকেনি দিল্লি। সীমান্তে এমন ঘটনা নতুন নয়। এর আগে পুশিন যেমন হয়েছে, পুশব্যাকও হয়েছে। তবে এবার পুশব্যাক হয়নি। সীমান্তের এমন ঘটনা সহসাই থামবে না বলে মনে করেন বিশ্লেষকরা। যেহেতু অনেক প্রচার হচ্ছে, জনগণের মধ্যেও এক ধরনের নেগেটিভ প্রচার হচ্ছে, সেটা তারা এই সুযোগটা নিচ্ছে। ডিপ্লোম্যাটিক্যালি যত তাড়াতাড়ি সমাধান করা যায় তত ভালো, নাহলে দেখা যাবে যে এটা আরো বাড়তে থাকবে। জোর করে লোকজনকে আমাদের সীমান্তে পুষ্কর দেওয়া, এটা কিন্তু যে কোনো আপনার আন্তর্জাতিক যে কোনো রীতিনীতির বিরুদ্ধে। বাংলাদেশকে চাপে রাখার জন্য এটা ভারত করছে।
একদিকে পাকিস্তান ভারত যুদ্ধের দামামা, অন্যদিকে যে কোনো সময়ের চেয়ে ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন অনেকটাই স্পষ্ট। দুদেশের সাধারণ মানুষের মধ্যেও পরস্পর বিরোধী পরিবেশ লক্ষণীয়। ব্যাংককে প্রতিবেশী দুই দেশের সরকার প্রধানের বৈঠকের পরও যে সম্পর্কের পারদ গলেনি তা দেখা যাচ্ছে ভারতের শুল্ক নীতি ও সবশেষ অব্যাহত পুশিনের ঘটনায়। বিশ্লেষকরা বলতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ তাদের। একটা ফ্ল্যাগ মিটিং দরকার খুব তাড়াতাড়ি। তাদের হাই কমিশনার এখানে আছে, তাকে তলব করে এটা জানা দরকার। গবেষণাটা যদি করা থাকে যে কয়জন আসলে বাংলাদেশি, কয়জন রোহিঙ্গা, বা কয়জন বাংলাদেশি না রোহিঙ্গা না আসলে ভারতীয় এখানে আছে, পররাষ্ট্র সচিবের পর্যায়ে এই জিনিসটাকে নিয়ে আসা। দ্বিপাক্ষিক ব্যাপার আমরা চেষ্টা করব, সাধ্যমতো চেষ্টা করব আমরা আলাপ করে আমরা এটাকে সমাধান করা যায় কিনা। যত উস্কানি হোক না কেন আমরা আমাদের প্রতিবেশীর সাথে কোনো অবস্থাতে আত্মঘাতী কোনো আমরা যাবো না, যেটা সংঘাত আরও সৃষ্টি হবে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিক্ষিপ্ত মন্তব্য প্রকাশ না করে কূটনৈতিক ভাষায় যে কোনো সমস্যা সমাধানের পরামর্শ দেন বিশ্লেষকরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরায় ভারতের পুশিন করা ৭৮ জন বাংলাদেশিকে থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড জানায় শুক্রবার ভোরে ভারত বাংলাদেশ সীমান্ত নদী রায়মঙ্গল পার করে ৭৮ জন বাংলাদেশিকে সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় ফেলে রেখে যায় বিএসএফ। পরে 2 দিন বনে হেঁটে মান্দারবাড়িয়া ফাঁড়ি এলাকায় পৌঁছায় তারা। রোববার রাতে কোস্টগার্ড তাদের উদ্ধার করে সাতক্ষীরা শ্যামনগর থানায় হস্তান্তর করে। পুশিন করা ওই ব্যক্তিরা 40 থেকে 50 বছর ধরে ভারতের গুজরাটে বসবাস করছিল বলে জানা গেছে। সময় সংবাদে আরও থাকছে, গরমে পড়ছে দক্ষিণ পশ্চিমাঞ্চল, বছরে তাপমাত্রা বাড়ছে 1 ডিগ্রি সেলসিয়াস। নেতিবাচক প্রভাব কৃষিতে, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নকে দুষছে বিশেষজ্ঞরা। ডাকসু নির্বাচনের 11টি ধাপের মধ্যে 8টি সম্পন্ন করেছে প্রশাসন। চলছে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয় পরিচালিত জরিপে অধিকাংশ শিক্ষার্থী জুনের মধ্যেই নির্বাচনের দাবি জানালেও প্রশাসনের বিরুদ্ধে কালক্ষেপণের অভিযোগ ছাত্র সংসদ ও শিবিরের। এদিকে ভোটের আগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের বিষয়ে সুরাহা ও ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফেরানোর দাবি ছাত্রদলের। শাকির আহমেদের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের পর আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। গেল ডিসেম্বর থেকে কাজ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠনতন্ত্র ও আচরণবিধি চূড়ান্ত করলেও এখনো ঘোষণা হয়নি তফসিল। সম্প্রতি বিশ্ববিদ্যালয় পরিচালিত জরিপে আগামী জুন মাসেই ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছেন জরিপে অংশগ্রহণকারী ৭৫% শিক্ষার্থী। 16% সেপ্টেম্বরে আর 9% শিক্ষার্থী 1 বছর পর নির্বাচন চান। শিক্ষার্থীরা জুনের মধ্যে নির্বাচন চাইলেও এখনো তফসিল ঘোষণা না হওয়ায় নির্বাচন নিয়ে কালক্ষেপণের অভিযোগ করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আর দ্রুত নির্বাচন চায় ছাত্র শিবিরও। নির্বাচন কমিশন এখনো গঠন হয়নি এবং নির্বাচনের তফসিল ঘোষণা সেটা কবে ঘোষণা করা হবে সে ব্যাপারেও এখন পর্যন্ত কোনো প্রকৃত যে আলোচনা করা দরকার সেই আলোচনাগুলো এখনো হয়নি। কোনো সার্টেইন ডেট নাই। তো এটাতে আমাদের কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি খুবই আন্তরিকভাবে দেখতো, এখানে তাদের আন্তরিকতার একটা ঘাটতি দেখা যায়। তবে জুলাই গণ অভ্যুত্থানে নৃশংসতায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের বিচার ও তাদের বিষয়ে প্রশাসনিক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ফেরানোর পর ডাকসু নির্বাচনের দাবি ছাত্রদলের। বিগত দিনে যারা ছাত্রলীগের প্রার্থী হিসেবে হলের ছিল এবং শিক্ষার্থীদের নির্যাতনকারী হিসেবে ছিল, তাদেরকে বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরে রেখে একটি সুষ্ঠু এবং কার্যকর নির্বাচন সম্ভব কিনা এটা প্রশাসন নিশ্চিত করতে পারবে। প্রশাসন বলছে ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে গঠনতন্ত্র ও আচরণবিধি। চলছে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া। মধ্য মেতে আমরা নির্বাচন কমিশন ঘোষণা করব। সেখানে একজন প্রধান নির্বাচন কমিশনার থাকবেন, 5 জন নির্বাচন কমিশনার থাকবেন। যারা সম্ভাব্য আছেন তাদের সাথে আমরা যোগাযোগ করছি, কারণ তাদের সম্মতি প্রয়োজন। এদিকে একাডেমিক ভবনে ভোট চায় ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। তবে প্রশাসন বলছে বিকেন্দ্রীকরণের মাধ্যমে আবাসিক হলে ভোট নেওয়া হলে কমবে ভোগান্তি। ছাত্রলীগ হলে ভোট করার ব্যাপারে অনেক বেশি আগ্রহী ছিল। তার কারণটা ছিল যে তারা হলে ভোট হলে ভোট ম্যানিপুলেট করতে পারবে। হলের বদলে
একাডেমিক ভবনে যদি ভোট গ্রহণ হয় সেক্ষেত্রে সকলের অংশগ্রহণটা খুব ভালো হয় এবং একই সাথে কোনো প্রভাব বিস্তারের কোনো সুযোগ থাকে না। সিনেট ভবনে কিংবা টিএসসিতে সকল হলের ভোট নেই, কোনো একটা শিক্ষার্থী এবার প্রশ্ন উঠলে আবার আমাকে হলে যেতে হবে, আবারই করতে হবে। সো এটা ফিজিবল না, সেই জন্য এটা একটা ডিসেন্ট্রালাইজ প্যাটার্নে হওয়া দরকার, সবগুলো হলে হবে। সবশেষ 2019 সালে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আর্থিক সাশ্রয়ের জন্য এবার কেরানীগঞ্জের সুভাড্ডা খাল খননের কাজ করবে সেনাবাহিনী। 317 কোটি টাকা ব্যয়ে 1 বছর মেয়াদী এই প্রকল্প শুরু হবে চলতি বছরের জুনে। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের সুভাড্ডা খাল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে, বর্জ্যের স্তূপ তৈরি হয়েছে, ফলে খালকে পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জ। খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দুইটা সিটি কর্পোরেশনই ড্রেনগুলো এবার বেশ আগে থেকে পরিষ্কার করার কাজ শুরু করেছে। খালগুলোর আর কিছু পারি আর না পারি, খালের নিচটা অন্তত যদি আমরা গভীর করে দিই এবং যে সমস্ত জায়গা আছে বেদখল হয়ে আছে সেগুলো আমরা অবৈধ দখল মুক্ত করে সেখানেও বনায়নের কাজ হাতে নিচ্ছি। বরিশাল নার্সিং ইনস্টিটিউটে চলছে অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। টানা 6ষ্ঠ দিনের মতন আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা একাডেমিক শাটডাউন কার্যক্রম অব্যাহত রেখেছে 6ষ্ঠ দিনের মতন আজকে। এখানকার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা 6 দফা দাবি নিয়ে তাদের আন্দোলনে নামে। তবে আন্দোলনে নামার পরপর এই প্রশাসনিক ভবনে যখন তারা তালা ঝুলায়, সেই দিনে এই কলেজের 3 জন শিক্ষকের নেতৃত্বে বহিরাগত আরও 15-20 জন এসে তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং সেই অতর্কিত হামলা চালানোর প্রতিবাদে তারা তাদের কর্মসূচি আরও বৃদ্ধি করেছে। সেই জায়গা থেকে তারা এক দফায় নিয়ে এসেছে যতক্ষণ না পর্যন্ত সেই শিক্ষকদেরকে 3 শিক্ষককে এখান থেকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখবে। এবং কার্যত টানা 6 দিন পর্যন্তই এই কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের যত ক্লাস ছিল সেই ক্লাস কিন্তু বন্ধ রয়েছে এবং প্রতিদিন সকাল থেকে তারা এই তাদের দাবির পক্ষে এখানে আন্দোলন অব্যাহত রেখেছে। এবং আপনি জানেন যে দেশব্যাপী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের যে 6 দফা রয়েছে তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউজিসির নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ করতে হবে, ইন্টার্নশিপ ব্যবস্থায় স্বচ্ছতা পর্যাপ্ত নিয়ে আসতে হবে এবং পর্যাপ্ত শিক্ষক, আধুনিক প্রশিক্ষণ সুবিধার পাশাপাশি আবাসন সংকট নিরসন, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা সহ 6 দফা দাবি তারা অব্যাহত রেখেছে। এবং এই যে আন্দোলন চলছে সেটি প্রতিদিনই সকালবেলাতেই আমরা দেখি যে নার্সিং কলেজের, বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজের মধ্যে যে নার্সিং কলেজের সেইখানটাতে তারা জড়ো হয়ে আন্দোলন অব্যাহত রাখে। তবে এখন দফা 1 সেটি হচ্ছে 3 শিক্ষকের পদত্যাগ বা অপসারণ করা। বরিশালের নার্সিং কলেজের যে আন্দোলন চলছে সেখান থেকে আমাদের কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশাল থেকে। বরগুনার আদালতে বেড়েছে মামলার জট, পাশাপাশি রয়েছে বিচারক ও এজলাস সংকটও। মামলার দীর্ঘসূত্রিতায় চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা। সমস্যা সমাধানে আলোচনা চলছে বলে জানান পাবলিক প্রসিকিউটর। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। 2007 সালে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে বরগুনার আদালতে দ্বারস্থ হন বেতাগী উপজেলার বাসিন্দা জামান ইবনে মুসা। এরপর পেরিয়ে গেছে 18 বছর। এখন পর্যন্ত এ মামলার কোনো সুরাহা হয়নি। বরগুনার আদালতে 26,000 মামলা বর্তমানে বিচারাধীন। সংশ্লিষ্টরা বলছেন জেলার 21 জন বিচারক পদের মধ্যে 6টি শূন্য। এছাড়াও জেলার সংকটে ভোগাচ্ছে বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীদের। পাশাপাশি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন না থাকায় স্থান সংকটে যত্রতত্র ফেলে রাখা হচ্ছে গুরুত্বপূর্ণ নথিপত্র। মামলার দীর্ঘসূত্রিতায় বিচার পাওয়ার জন্য এসে উল্টো ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থীরা। আজ 10 বছর কোর্টে দুয়ারে দুয়ারে ঘুরি, কোনো ফল পাইতেছি না আমি মামলার। বিচারকের স্বল্পতার কারণে এখানে বিচার ব্যবস্থায় জটিলতার সৃষ্টি হয়। যারা লিটিগেন্ট পিপল আছে
তারা কিন্তু বৃষ্টি ভিজে কোর্টের সামনে দাঁড়াই থাকে। এটা একটা মর্মান্তিক অবস্থা। তবে সমস্যা সমাধানে আলোচনা চলছে বলে জানান পিপি। ভবন সমস্যা হলে আমাদের বড় সমস্যা, এক ক্লাসে 3 জন বিচারক ওঠে, এটা কি সম্ভব কোনোদিন? যাই হোক, এটা আমরা চেষ্টা করতেছি। আইনজীবীদের তথ্য মতে বরগুনার আদালতগুলোতে প্রতিদিন বিচার সংক্রান্ত কাজে আসেন অন্তত 2000 বিচার প্রার্থী। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। দেখছেন সময় সংবাদ। কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করবেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। এই মুহূর্তে রাঙামাটি ফিশারি ঘাটে আছেন রিপোর্টার হেফাজত সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের যে উৎপাদন, এই উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে আসলে প্রতি বছরই কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এই বছরও কাপ্তাই হ্রদের মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে এবং এই পোনা অবমুক্ত করবেন প্রাণী ও মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি ইতিমধ্যে রাঙামাটিতে স্পটে এসে পৌঁছেছেন এবং আলোচনা সভা চলছে। আমরা একটু দেখাতে যাচ্ছি যে কাপ্তাই হ্রদের যে মাছের পোনাগুলো অবমুক্ত করা হবে, সেই মাছের পোনাগুলো তারা তাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদন করে এবং উৎপাদন করে সেই পোনাগুলিকে ইতিমধ্যে এখানে এনে যে জাল ঘেরা দিয়ে দেখা যাচ্ছে, সেখানে পোনাগুলোকে সংরক্ষণ করেছেন এবং এই পোনাগুলি কিছুক্ষণ পরে আসলে কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হবে। অবশ্যই এটি হলো যে একটি প্রতীকী অনুষ্ঠান। এছাড়াও যে হ্রদের যে অভয়াশ্রম গুলো আছে, সেই সব অভয়াশ্রম গুলো থেকে আসলে একযোগে এই মাছের পোনাগুলি অবমুক্ত করা হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে যে বন্ধকালীন সময়ে কাপ্তাই হ্রদে যাতে কেউ চুরি করে বা অবৈধভাবে মাছ শিকার করতে না পারে, সেজন্য এখানে আসলে নৌ পুলিশের প্রস্তুতিও আসলে নেওয়া হয়েছে। তো কাপ্তাই হ্রদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে যে জেলেরা কাজ করছেন সেই জেলেদেরকে আসলে বিজিএ কার্ডের যে সহায়তা সেটাও তিনি প্রদান করবেন। তো কাপ্তাই হ্রদে যে মৎস্য পোনা অবমুক্ত করা হচ্ছে, এই ছিল আমার কাছে তার সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাঙামাটি থেকে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনে যেসব স্লোগান নিয়ে আপত্তি উঠেছে তার দায় সংশ্লিষ্ট পক্ষের, এনসিপির নয়। সকালে জাতীয় নাগরিক পার্টি যুগ্ম সদস্য সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিতর্কে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে দলটি জানায়, এনসিপি কোনো সদস্য সাম্প্রতিক আন্দোলনে দলীয় স্লোগান কিংবা দেশের মানুষের সংগ্রাম ও ইতিহাস বিরোধী কোনো স্লোগান দেয়নি। ফলে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষকেই বহন করতে হবে বলেও জানায় দলটি। দেখছেন সময় সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি আলোচনায় বসার প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে বৈঠকের আগেই যুদ্ধবিরতি ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। দুই দেশের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা হতে পারে বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এমনই মুহূর্তে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী 15 মে বৃহস্পতিবার ইস্তাম্বুলে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এর লক্ষ্য হবে সংঘাতের মূল কারণগুলো দূর করা এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে কথা বলবেন বলেও জানান পুতিন। পুতিনের এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে আলোচনায় বসার আগেই যুদ্ধবিরতির দাবি জানান তিনি। বলেন, হত্যা অব্যাহত রেখে আলোচনায় বসা অর্থহীন। তাই বৈঠক শুরুর আগেই সোমবার থেকে যুদ্ধবিরতি ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। দুই দেশের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইতিহাসে প্রথমবারের মতো ইউক্রেনে একসঙ্গে পা রাখেন ইউরোপের 4 প্রধান দেশের শীর্ষ নেতা। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতারা কিয়েভে দাঁড়িয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সোমবারের মধ্যে যুদ্ধ থামাতে হবে, নইলে অস্ত্র ও নিষেধাজ্ঞার ঝড় বইবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নেতারা একসঙ্গে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ফোনালাপের পর সম্মেলনে জেলেনস্কি জানান, এই যুদ্ধবিরতি আকাশ, সমুদ্র ও স্থল
স্থল সবকিছুর জন্যই প্রযোজ্য। রাশিয়া যদি না মানে তাহলে ব্যাংক ও জ্বালানি খাতে আরও নিষেধাজ্ঞা আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মূলত এরপরই ইউক্রেনকে সরাসরি আলোচনার প্রস্তাব দেয় রাশিয়া। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। জাতীয় স্টেডিয়াম ঢাকার মূল মাঠের সংস্কার শেষ হলেও বাইরের পরিবেশের বেহাল দশা। স্টেডিয়াম এলাকায় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা, কিছু জায়গা পরিণত হয়েছে ভাগাড়ে। অথচ এই স্টেডিয়ামে কিছুদিন পর অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ। পাখির চোখে জাতীয় স্টেডিয়াম ঢাকা। গ্যালারিতে নতুন চেয়ার বসেছে, অত্যাধুনিক ফ্লাডলাইট সহ জায়ান্ট স্ক্রিন। ইট পাথরের ব্যস্ত শহরে মাথা উঁচু করে অস্তিত্বের জানান দিচ্ছে স্টেডিয়ামের নবনির্মিত শেড। প্রায় 5 বছরের সংস্কারের পর অপরূপ সাজে দেশের ফুটবলের আতুর ঘর। মাঠের সবুজ গালিচা অপেক্ষার প্রহর গুনছে হামজা সমিতদের। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ঘিরে স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঘষে মেজে বাড়ানো হচ্ছে সৌন্দর্য। তবে স্টেডিয়ামের বাইরের চিত্র একেবারেই ভিন্ন, যেন আলোর নিচেই অন্ধকার। জাতীয় স্টেডিয়াম ঢাকার ভেতরটা যতটা সুন্দর ও মনোমুগ্ধকর, ঠিক তার উল্টো চিত্র বাইরের পরিবেশ। স্টেডিয়াম এলাকায় বিভিন্ন পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লার স্তূপ। বিভিন্ন জায়গায় তো তা পরিণত হয়েছে ভাগাড়ে। কিছুদিন পর বাংলাদেশ সিঙ্গাপুর বহুল কাঙ্ক্ষিত ম্যাচ আয়োজিত হবে এই স্টেডিয়ামে। খেলা দেখতে আসা সিঙ্গাপুরের সমর্থকদের সামনে স্টেডিয়ামের এই পরিবেশ বাংলাদেশের ফুটবল তথা বাংলাদেশের ইমেজ সংকটে ফেলবে না তো? স্টেডিয়াম লাগোয়া এয়ার কন্ডিশনের বাইরের অংশ থেকে চুইয়ে চুইয়ে পড়ছে পানি। পুরো এলাকা জুড়ে ঘিঞ্জি পরিবেশ, সেই সঙ্গে প্রতিটা দোকানের সামনে জমে আছে ময়লার স্তূপ। শুধু তাই নয়, স্টেডিয়ামের কার্নিশও পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। তবে এই নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই জাতীয় ক্রীড়া পরিষদের। স্টেডিয়ামের বাইরের এমন পরিবেশের মধ্যে ম্যাচ আয়োজিত হলে দেশের ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলে মনে করেন সমর্থকরা। বিদেশি মানুষ বাংলাদেশে খেলা দেখতে আসবে, যদি তারা এরকম পরিবেশ দেখে অবশ্যই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ জাতীয় স্টেডিয়াম, এখানে আমাদের অনেক ম্যাচ হয় এবং এই জায়গাটা অনেক নোংরা হয়ে পড়ে আছে, তো এই পরিবেশটা আসলে ঠিক করা দরকার। 10 জুন সিঙ্গাপুরের ম্যাচ ঘিরে বড় পরিকল্পনা আছে বাফুফের। এই ম্যাচ দিয়ে নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর সঙ্গে দর্শক সম্পৃক্ততা বাড়াতে চায় ফেডারেশন, যার জন্য স্টেডিয়াম এলাকায় ফ্যান জোন বানানোর পরিকল্পনা রয়েছে তাদের। আমাদের মার্কেটিং পক্ষ থেকে আমি বলি, জাতীয় স্টেডিয়ামে এতদিন পরে খেলা হচ্ছে, এটা তো একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স হতে হবে। মানুষ যেন মনে রাখে যে ওরা এতদিন পরে এই স্টেডিয়াম আসলো, সুন্দর খেলা দেখলো, একটি সুন্দর অভিজ্ঞতা পেল। সেটার জন্য আমরা কাজ করছি। তবে স্টেডিয়ামের বাইরে এই নোংরা পরিবেশ নিয়ে দ্রুত কোনো উদ্যোগ না নিলে ব্যাঘাত ঘটবে বাফুফের পরিকল্পনায়। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ। আজ প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা। বাংলাদেশের উপর চাপ বাড়াতেই পুশিন করছে ভারত। মত বিশ্লেষকদের উস্কানিতে পা না দিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ, সীমান্তে সতর্ক অবস্থান থাকার পরামর্শ। এবং সুভাদ্রাখালে প্রাণ ফেরাতে জুনে শুরু ৩১৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে সেনাবাহিনী, জানালেন পরিবেশ উপদেষ্টা। বর্ষার আগেই রাজধানীতে জলজট কমানোর আশা। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।